বিসমিল্লাহির রহমানির রহিম। নাসিরাবাদ বিশ্ববিদ্যালয় কলেজ কর্তৃক আয়োজিত আজকের অনলাইন ক্লাসে আমি আবু নাইম, প্রভাষক, মার্কেটিং বিভাগ, নাসিরাবাদ বিশ্ববিদ্যালয় কলেজ, ময়মনসিংহ। আমি বিবিএ অনার্স দ্বিতীয় বর্ষর শিক্ষার্থীদের মার্কেটিং বিভাগের তোমাদের বীমা ও ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়টির বীমার পরিচিতি বা অধ্যায় 1 বীমার চুক্তির অপরিহার্য উপাদান সম্পর্কে আজকে আলোচনা করব। বীমা চুক্তির অপরিহার্য উপাদানসমূহ বা ইসেনশিয়াল এলিমেন্টস অফ দি কন্ট্রাক্ট অফ ইন্স্যুরেন্স। ভূমিকা: বীমা হলো এক ধরনের চুক্তি। এটি ভবিষ্যতে মানুষের জীবন ও সম্পদের ঝুঁকিতে প্রতিবন্ধকতা দূর করতে সহায়তা করে। এই ক্ষেত্রে বীমাকারী বা বীমা কোম্পানি নির্দিষ্ট প্রিমিয়ামের বিনিময়ে বীমা গ্রহীতার সম্ভাব্য ক্ষতির ঝুঁকি গ্রহণ করে। সুতরাং বীমাকে ক্ষতিপূরণের চুক্তিও বলা যায়। মানুষের সম্পদ ও জীবনকে ঘিরে যে হাজারো ঝুঁকি ও অনিশ্চয়তা বিদ্যমান, সেই সমস্ত ঝুঁকির বিপক্ষে আর্থিক প্রতিরক্ষা সম্বলিত চুক্তি হল বীমা চুক্তি। বীমা এই ধরনের চুক্তি বিধায় আইনে বর্ণিত চুক্তির অপরিহার্য উপাদান। বীমা চুক্তির অপরিহার্য উপাদানসমূহ নিম্নে রেখাচিত্রের সাহায্যে উভয় প্রকার উপাদানসমূহ প্রদর্শিত হল। বীমা চুক্তির অপরিহার্য উপাদানসমূহ: সাধারণ চুক্তির উপাদানসমূহ এবং বিশেষ চুক্তির উপাদানসমূহ। সাধারণ চুক্তির উপাদানসমূহের মধ্যে 1 নম্বর একাধিক পক্ষ, 2 নম্বর প্রস্তাব ও স্বীকৃতি, 3 নম্বর বৈধ সম্পর্ক, 4 নম্বর চুক্তি সম্পাদন যোগ্যতা, 5 নম্বর স্বেচ্ছাসায়, 6 নম্বর লিখিত, 7 নম্বর প্রতিদান, 8 নম্বর বৈধ উদ্দেশ্য, 9 নম্বর নির্দিষ্টতা। বিশেষ চুক্তির উপাদানসমূহ: 1 নম্বর বীমাযোগ্য স্বার্থ, 2 নম্বর প্রিমিয়াম, 3 নম্বর প্রতিস্থাপন, 4 নম্বর আনুপাতিক হার, 5 নম্বর শর্ত, 6 নম্বর পরম বিশ্বাস, 7 নম্বর আর্থিক ক্ষতিপূরণ, 8 নম্বর প্রত্যক্ষ কারণ, 9 নম্বর মনোনয়ন, 10 নম্বর অধিকার অর্পণ। চিত্র: বীমা চুক্তির অপরিহার্য উপাদানসমূহের বিন্যাস। এইবার আমরা সাধারণ চুক্তির উপাদানসমূহগুলো আলোচনা করব। একাধিক পক্ষ: বীমা চুক্তিতে কমপক্ষে 2টি পক্ষ থাকে। এতে এক পক্ষ থাকে ঝুঁকি গ্রহণকারী অর্থাৎ বীমাকারী, আর অন্য পক্ষে ঝুঁকি হ্রাসকারী অর্থাৎ বীমা গ্রহীতা। 2 নম্বর প্রস্তাব ও স্বীকৃতি: বীমা চুক্তিতে বীমা গ্রহীতার বীমার আবেদন ফর্ম পূরণ করে ও জমা দিয়ে এরূপ প্রস্তাব করে এবং বীমা প্রতিষ্ঠান আবেদন গ্রহণ করে তাতে স্বীকৃতি জানায়। এইভাবে বীমা চুক্তি সম্পাদিত হয়। 3 নম্বর বৈধ সম্পর্ক: চুক্তি সম্পাদনের ফলে বীমাকারী ও বীমা গ্রহীতার মধ্যে বৈধ সম্পর্ক সৃষ্টি হয়। ফলে চুক্তিবদ্ধ পক্ষসমূহ আইনসঙ্গতভাবে বীমা চুক্তি মেনে চলতে বাধ্য থাকে। প্রতিদান: সাধারণ চুক্তির ন্যায় বীমা গ্রহীতা বীমাকারীকে প্রতিদানস্বরূপ প্রিমিয়াম প্রদান করে। অন্যদিকে বীমাকারী প্রতিদানস্বরূপ বীমা গ্রহীতার আর্থিক ঝুঁকি গ্রহণ করে এবং দাবি পূরণ করে। 5 নম্বর চুক্তি সম্পাদনের যোগ্যতা: বীমাকারীকে ও বীমা গ্রহীতাকে চুক্তি সম্পাদনে যোগ্য হতে হয়। 1872 সালের চুক্তি আইনের 11 ধারায় বলা হয়েছে, চুক্তি সম্পাদনের অযোগ্য ঘোষিত নয় এমন সব ব্যক্তি ও প্রতিষ্ঠান চুক্তি সম্পাদন করতে পারে। 6 নম্বর বৈধ উদ্দেশ্য: চুক্তি সম্পাদনের উদ্দেশ্য আইনসম্মত হওয়া আবশ্যক। কোনো বেআইনি উদ্দেশ্য অর্জনে বীমা চুক্তি হতে পারে না। কোনো অবৈধ বিষয়বস্তুর উপর বীমা করা যায় না। স্বেচ্ছাসায়: বীমাকারী ও বীমা গ্রহীতা উভয়ে সম্পূর্ণ নিজের ইচ্ছায় চুক্তিবদ্ধ হয়ে থাকে। বল প্রয়োগ বা মিথ্যা বর্ণনা, অনৈতিক প্রভাব দ্বারা বীমা সম্পাদন করা যায় না। নির্দিষ্টতা: বীমাকৃত বিষয়বস্তুর মূল্য, ঝুঁকির পরিমাণ এবং প্রদেয় দাবি পূর্ব থেকে সুনির্দিষ্ট থাকে। অনির্দিষ্ট কোনো বিষয়বস্তুর উপর বীমা চুক্তি হয় না। 9 নম্বর লিখিত: যে কোনো চুক্তি লিখিত হওয়া
আবশ্যক। বীমা চুক্তি সাধারণত লিখিত হয়, লিখিত হলে এটি আনুষ্ঠানিক চুক্তির মর্যাদা লাভ করে। বীমা চুক্তির বিশেষ চুক্তির উপাদানসমূহ: 1 নম্বর, বীমাযোগ্য স্বার্থ। বীমা চুক্তিতে বীমাকৃত বিষয়বস্তুর উপর বীমা গ্রহীতার বীমাযোগ্য স্বার্থ থাকা আবশ্যক। বীমাযোগ্য স্বার্থ বলতে বিষয়বস্তুর উপর বীমা গ্রহীতা এমন আর্থিক স্বার্থ বোঝায় যার উপস্থিতি বীমা গ্রহীতাকে আর্থিকভাবে লাভবান এবং অনুপস্থিতিতে ক্ষতিগ্রস্ত করে। 2 নম্বর, পরম বিশ্বাস। বীমার ক্ষেত্রে বীমাকারী ও বীমা গ্রহীতার মধ্যে সদ্বিশ্বাসের সম্পর্ক প্রতিষ্ঠিত হয়। তাই এই ক্ষেত্রে বীমা পদ্ধতিতে বীমা সম্পর্কিত বা সব গুরুত্বপূর্ণ তথ্য সঠিকভাবে প্রদানে উভয় পক্ষ একে অন্যের নিকট বাধ্য থাকে। তাই কোনো পক্ষ বিশ্বাস ভঙ্গকারী বা কোনো কার্য সম্পাদনকরণে অন্য পক্ষ চুক্তি বাতিল বা ক্ষতিপূরণ হতে বিরত থাকতে পারে। 3 নম্বর, প্রিমিয়াম বা সেলামি। চুক্তি সম্পাদনের পর বীমা গ্রহীতা এককালীন অথবা কিস্তিতে বীমাকারীকে প্রিমিয়াম প্রদান করে। প্রিমিয়ামের প্রতিদান হিসেবে বীমাকারী বীমা গ্রহীতাকে আর্থিক সুবিধা প্রদান করে। 4 নম্বর, আর্থিক ক্ষতিপূরণ। বীমা হলো সম্ভাব্য ক্ষতির বিপক্ষে আর্থিক ক্ষতিপূরণের একটি ব্যবস্থা। কোনো ব্যক্তি মারা গেলে অথবা সম্পদ নষ্ট হলে বীমা কোম্পানি ওই ব্যক্তিকে বা সম্পদকে ফিরে দিতে পারে না। তবে এরূপ মৃত্যু বা সম্পদহানির কারণে যে আর্থিক বিপর্যয়ের সৃষ্টি হয়, বীমা তার বিপক্ষে আর্থিক নিরাপত্তা বিধান করে। 5 নম্বর, প্রতিস্থাপন বা স্থলাভিষিক্তকরণ। সাধারণ বীমায় সম্পদ আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হলে বীমাকারী যদি পুরো ক্ষতিপূরণ দেয়, তবে সম্পদে যতটুকু উদ্ধার করা সম্ভব হয় তা মালিকানা বীমাকারী পেয়ে যায়। এই নিয়মকেই প্রতিস্থাপনের নীতি বলা হয়। 6 নম্বর, প্রত্যক্ষ কারণ। যেসব কারণে ক্ষতি সংঘটিত হলে বীমাকারী ক্ষতিপূরণ করবে তা চুক্তি সম্পাদনের সময় লিখিত হয়। উল্লিখিত সব কারণ প্রত্যক্ষ কারণ নামে পরিচিত। প্রত্যক্ষ কারণে ক্ষতি না হলে বীমাকারী ক্ষতিপূরণে বাধ্য নয়। 7 নম্বর, আনুপাতিক হার। একই বিষয়বস্তুর উপর একাধিক বিমাপত্র গ্রহণ করা যায়। একাধিক বিমা করা আছে এরূপ কোনো বিষয়বস্তুর ক্ষতিগ্রস্ত হলে সব বীমাকারী তাদের বীমার মূল্য অনুপাতে তা পূরণ করে। এরূপ নীতিকে আনুপাতিক হার বলা হয়। মনোনয়ন। জীবন বীমায় বীমাকৃত ব্যক্তির অবর্তমানে কে বীমা দাবি বা সত্ত্ব গ্রহণ করবে তা চুক্তির সময় ঠিক করতে হয়। বীমাকৃতের অবর্তমানে সুবিধাপ্রভোগের নাম অন্তর্ভুক্ত করাকে মনোনয়ন বলে। মনোনীত ব্যক্তি বীমা গ্রহীতার অবর্তমানে দাবি গ্রহণ করতে পারে। 9 নম্বর, শর্ত। বীমা চুক্তি অনুযায়ী বীমা গ্রহীতাকে কিছু নিয়ম মেনে চলার অঙ্গীকার করতে হয়। সেগুলো শর্ত নামে পরিচিত। বীমা গ্রহীতা শর্তাবলী মেনে চলতে ব্যর্থ হলে বীমাকারী ক্ষতিপূরণে বাধ্য থাকে না। 10 নম্বর, অধিকার অর্পণ। বীমা চুক্তিতে বীমা গ্রহীতা বীমাপত্রের সত্ত্ব বা মালিকানা যে কাউকে হস্তান্তর করতে পারেন। জীবন বীমা ও নৌ বীমায় এই কাজটি সহজ হলেও অগ্নি বীমা ও দুর্ঘটনা বীমার ক্ষেত্রে বীমাকারীর অনুমতি বা পূর্ব শর্ত ছাড়া অধিকার অর্পণ করা যায় না। পরিশেষে আমরা বলতে পারি যে বীমা ব্যবসায় একদিকে ক্ষতিপূরণ বা ক্ষতি নিষ্কৃতির লক্ষ্যে বীমা গ্রহীতার মধ্যকার আইনানুগ চুক্তি বিশেষ বা অন্যদিকে পৃথক বৈশিষ্ট্যমণ্ডিত বৈধ ব্যবসায়। তাই এরূপ চুক্তির এমন কতিপয় অপরিহার্য উপাদানসমূহ অস্তিত্ব লক্ষ্য করা যায় যা ছাড়া ভিন্ন বীমা চুক্তি সম্পাদিত হতে বা বীমা ব্যবসায় করে উঠতে পারে না। আমরা এই অধ্যায়ের বীমার চুক্তির অপরিহার্য উপাদান সমূহ সম্পর্কে জানলাম। এইবার আমরা পার্ট এর ব্রিফ কোশ্চেন ও অ্যান্সার সম্পর্কে জানব। প্রথম ব্রিফ কোশ্চেন হলো, বীমা কি? হোয়াট ইজ ইন্স্যুরেন্স? মানুষের জীবন ও সম্পত্তিকে ঘিরে যে বিপদ বা ঝুঁকি বিদ্যমান তার বিরুদ্ধে আর্থিক প্রতিরক্ষামূলক ব্যবস্থাই হলো বীমা।
এটা জাতীয় বিশ্ববিদ্যালয় 2015 সালে প্রশ্নটা এসেছে। আর বিমা চুক্তি কি? হোয়াট ইজ কন্ট্রাক্ট অফ ইন্স্যুরেন্স? বিমা চুক্তি, যে চুক্তির মাধ্যমে বিমা সম্পাদিত হয় তাকে আমরা বিমা চুক্তি বলতে পারি। 3 নম্বর, বিমাকারীকে? হু ইজ ইন্স্যুরার? বা বিমা কে বা কারা? যে প্রতিষ্ঠান অন্যের জীবন বা সম্পত্তির ঝুঁকি বহনের দায়ভার গ্রহণ করে তখন তাকে আমরা বিমাকারী বলতে পারি। বিমা গ্রহীতাকে? হু ইজ পলিসি হোল্ডার? বিমা প্রিমিয়ামের বিনিময়ে যে ব্যক্তি বা প্রতিষ্ঠানের জীবন বা সম্পত্তির নিরাপত্তা ক্ষতিপূরণের জন্য বিমা করা হয় তাকে বিমা গ্রহীতা বলা হয়। আবার বাজি চুক্তি কি? হোয়াট ইজ ওয়েগিরিং কন্ট্রাক্ট? ভবিষ্যতে কোনো অনিশ্চিত ঘটনা ঘটলে বা না ঘটলে অবিদিত নিশ্চিত ধারণার ভিত্তিতে নির্দিষ্ট পরিমাণ অর্থ বা দ্রব্য অথবা সম্পত্তি দেওয়ার প্রতিশ্রুতিকে বাজি চুক্তি বলতে পারি। নিশ্চয়তা কি? কোনো নিশ্চিত ঘটনা ঘটার ক্ষেত্রে অর্থ প্রদানের প্রতিশ্রুতি দেওয়াকে নিশ্চয়তা বলা হয়। আবার অনিশ্চয়তা কি? অনিশ্চয়তা বলতে ভবিষ্যতে কোনো ঘটনা ঘটতেও পারে আবার নাও ঘটতে পারে, এরূপ ব্যবস্থাকে আমরা অনিশ্চয়তা বলতে পারি। অনিশ্চয়তা। আর সামগ্রিক ক্ষতি কি? হোয়াট ইজ টোটাল লস? বিমা গ্রহীতা তার যে সম্পত্তির উপর বিমা করে চুক্তি অনুযায়ী তার সম্পূর্ণ ক্ষতি সাধিত হওয়াকে সামগ্রিক ক্ষতি বলা হয়। বিমা গ্রহীতা তার যে সম্পত্তির উপর বিমা করে চুক্তি অনুযায়ী তার সম্পূর্ণ ক্ষতি সাধিত হওয়াকে সামগ্রিক ক্ষতি বলা যায়। আংশিক ক্ষতি। হোয়াট ইজ পার্শিয়াল লস? বিমাকৃত সম্পত্তি বা পণ্য সামগ্রী সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত না হয়ে যদি কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয় তখন তাকে আমরা আংশিক ক্ষতি বলতে পারি। আবার পুনঃবিমা বলতে কি বোঝায়? হোয়াট ডু মিন বাই রিইন্স্যুরেন্স? মূল বিমাকারী গৃহীত বিমার ঝুঁকি বন্টনের জন্য কোনো বিমাকারীর সাথে যে বিমা চুক্তি করে তাকে পুনঃবিমা বলা হয়। মূল বিমাকারী গৃহীত বিমার ঝুঁকি বন্টনের জন্য অন্য কোনো বিমাকারীর সাথে যে বিমা চুক্তি করে তখন তাকে আমরা পুনঃবিমা বলতে পারি। বিমা প্রতিনিধিকে? হু ইজ অ্যান ইন্স্যুরেন্স এজেন্ট? বিক্রয় প্রক্রিয়ার নেই বিমা কোম্পানির পক্ষে কার্য সম্পাদন বা পলিসি বিক্রয়ের জন্য নিযুক্ত ব্যক্তি বা লোকদেরকে বিমা প্রতিনিধি বলা হয়। বিক্রয় প্রক্রিয়ায় নেই বিমা কোম্পানির পক্ষে কার্য সম্পাদন বা পলিসি বিক্রয়ের জন্য নিযুক্ত ব্যক্তি বা লোকদেরকে বিমা প্রতিনিধি বলা হয়। নৌ বিমা কি? হোয়াট ইজ মেরিন ইন্স্যুরেন্স? নৌপথে পণ্য সামগ্রী বা আমদানি রপ্তানি, নৌ চলাচল বা নৌ ভাড়ায় ক্ষয়ক্ষতিজনিত যে কোনো প্রকার ঝুঁকি লাঘবের জন্য যে বিমা করা হয় তাকে আমরা নৌ বিমা বলতে পারি। এটি গুরুত্বপূর্ণ নীতি হলো যে ক্ষতিপূরণ নীতি বলতে বোঝায় বিমা কোম্পানি কর্তৃক বিমা গ্রহীতাকে ক্ষতিপূরণ প্রদানের পর সম্পত্তি ক্ষতিগ্রস্ত হলে বিমা গ্রহীতা ক্ষতি সংগঠনের আগে যে অবস্থায় ছিলেন বিমাকারী তাকে সেই অবস্থায় ফিরিয়ে আনার জন্য যে ক্ষতিপূরণ দেন তাকেই ক্ষতিপূরণের নীতি বলা হয়। বিমা কোম্পানি কর্তৃক বিমা গ্রহীতাকে ক্ষতিপূরণ প্রদানের পর সম্পত্তি ক্ষতিগ্রস্ত হলে বিমা গ্রহীতা ক্ষতি সংগঠনের আগে যে অবস্থায় ছিলেন বিমাকারী তাকে সে অবস্থায় ফিরিয়ে আনার জন্য যে ক্ষতিপূরণ প্রদান করেন তাকে বলা হয় ক্ষতিপূরণের নীতি। সর্বশেষ চূড়ান্ত সদিশ্বাসের নীতি। চূড়ান্ত সদিশ্বাসের নীতি কি? হোয়াট ইজ দ্য প্রিন্সিপাল অফ আটমোস্ট গুড ফেথ? যে নীতি অনুযায়ী বিমা গ্রহীতা বিমাকারী উভয়ই একে অপরকে সব তথ্য বা উপাত্ত প্রদান করতে বাধ্য থাকে তখন তাকে চূড়ান্ত সদিশ্বাসের নীতি বলা হয়। যে নীতি অনুযায়ী বিমা গ্রহীতা ও বিমাকারী উভয়ই একে অপরকে সব তথ্য বা উপাত্ত প্রদান করতে বাধ্য থাকে তখন তাকে চূড়ান্ত সদিশ্বাসের নীতি বলা হয়। তাহলে আমরা আজকে বিমা চুক্তির অপরিহার্য উপাদান সম্পর্কে জানলাম এবং পার্টের কয়েকটি শর্ট কোশ্চেন সম্পর্কে আমরা জানলাম। আজকে তোমাদের অনার্স সেকেন্ড ইয়ারের অনলাইন ক্লাস তো প্রতিনিয়ত শুরু হয়ে গেছে। তোমরা অবশ্যই লেকচারগুলো দেখবে এবং বাসায় সবসময় নিরাপদে থাকবে
স্বাস্থ্যবিধি মেনে চলবে। এই করোনা ভাইরাস অতি মহামারীর কারণে আমাদের পুরো দেশ সমগ্র বিশ্ব বিপর্যস্ত। আমরা অতি দ্রুত ইনশাআল্লাহ এই করোনা মহামারী থেকে আমরা মুক্ত হব সেই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।